বিট বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? বিট বলতে বোঝাচ্ছে যে সমান তীব্রতা এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটো অগ্রগামী তরঙ্গের যদি উপরিপতন করি তাহলে যে লব্ধি তরঙ্গ পাবো সেই লব্ধি তরঙ্গের মধ্যে দেখবো যে শব্দের প্রাবল্যতা একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মানে লাউড একটা সাউন্ড শুনবো, তারপর জিরো সাউন্ড, আবার লাউড জোরে সাউন্ড, আবার জিরো সাউন্ড মানে শব্দ পাবো না আর কি। সো ওইরকম একটা ঘটনা ঘটবে আর কি। সো এই ঘটনাকে বলা হচ্ছে বিট, মানে মিউজিকের মধ্যে যে এরকম বিট ছিল একটা সো ইটস লাইক ইট সাউন্ডস লাইক দ্যাট। সো এরকম ভাবে এটা আলটিমেটলি চলতে থাকবে। এখন আমরা বিটের এখানে আমি ফিগারের মধ্যে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি জিনিস ছিল। এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে। সো ধরো যে কোনো একটা সাউন্ড আর কি, যেটা কম্পাঙ্ক হচ্ছে F1 কম্পাঙ্ক। এটা হতে পারে সে 360 হার্টজ। ওকে, 360 হার্টজের 360 হার্টজ কম্পাঙ্কের একটা শব্দ যাচ্ছে 345 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। আর আরেকটা সাউন্ড এখানে শুনতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে F2, যেটা কম্পাঙ্ক সেম না, সে হচ্ছে 370। তো এখন দুটো তরঙ্গ যদি আমরা পরিবর্তিত করি তাহলে দেখা যাবে যে লব্ধ তরঙ্গের মধ্যে কি পাবো, শব্দের তীব্রতা বা শব্দের প্রাবল্যতা একবার জোরে পাবো, একটু বরাবর ধীরে পাবো, জোরে ধীরে, একবার জোরে একবার বিট, একটা বিট প্রডিউস হবে আর কি। সো কখন জোরে পাবো আর কখন ধীরে পাবো আমি সেটা বলছি। যখন আমরা ভালো করে জানি জোরের সাউন্ড পাওয়ার প্রথম রিজন হচ্ছে কি তারা সমদশে মিলিত হতো। বুঝতে পারছো? সি পয়েন্টের দিকে যদি খেয়াল করো এই জায়গার মধ্যে, সি পয়েন্টের মধ্যে দেখা যাবে যে কি এখানে F1 তরঙ্গটাও ম্যাক্সিমাম পয়েন্ট, F2 তরঙ্গটাও ম্যাক্সিমাম পয়েন্ট, মানে দুটাই সমদশায়। সমদশার রিজনটা হচ্ছে তারা একই স্ট্যান্ডার্ডে অবস্থান করবে, দুটা সেম অবস্থায় থাকবে আর কি। সো এখানে এটাও ম্যাক্সিমাম পয়েন্ট, F2 আপার টু ম্যাক্সিমাম পয়েন্ট। সি বিন্দুটা হচ্ছে সমদশা। ডি বিন্দুর মধ্যে খেয়াল করতে পারো, ডি বিন্দুর মধ্যে প্রথম তরঙ্গটা হচ্ছে সবচেয়ে নিচের বিন্দু আর দ্বিতীয় তরঙ্গটার সবচেয়ে উপরের বিন্দু। সো এটা হচ্ছে পরস্পর বিপরীত, এই জন্য বিপরীত দশা। আবার এখানে দেখতে পারো সিটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, দ্বিতীয় তরঙ্গের সিটাও ম্যাক্সিমাম পয়েন্ট। সো এটা কিন্তু সমদশায়। আবার এখানে দেখতে পারো ডিটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, আবার এখানে ডিটা ম্যাক্সিমাম। সো বুঝতে পারছো সি বিন্দুর মধ্যে এখানে কনস্ট্রাকটিভ আমাদের একটা মানে শব্দের প্রাবল্যতা বেশি থাকবে, এখানে সমদশায় এদেরকে আমরা এখানে বিট জোরে সাউন্ড শুনতে পাবো। আর ডি বিন্দুর মধ্যে আমরা জোরে সাউন্ড শুনতে পাবো না, মেইন রিজনটা হচ্ছে এখানে ডিস্ট্রাকটিভ বিট উৎপন্ন হবে, অ্যাকচুয়ালি এখানে জিরো নয়েজ হবে আর কি, এখানে কোনো সাউন্ড সৃষ্টি হবে না। আবার সাউন্ড পাচ্ছি এখানে, এখানে সাউন্ড পাচ্ছি না, আবার সাউন্ড পাবো, আবার সাউন্ড পাচ্ছি না, ইটস লাইক একটা বিট প্রডিউস হবে আর কি। সো আমি যদি এটাকে একটা ইয়েতে দেখাই, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, সে দেখতে পারো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে ওকে। সো আমি একটা মোটামুটি গ্রাফ আঁকছি আমি। সো প্রথমে হবে কি, সো খেয়াল করে দেখতে পারো এখানে যেরকম প্রডিউস হবে আর কি। প্রথম যেহেতু সমদশার জন্য প্রথম একটা আমরা বাইনারি ফর্মুলার জন্য একটা ওয়েব ফর্ম আঁকলাম আর কি। বাইনারির জন্য 1, তারপর 0, তারপর 1 0। বেসিক্যালি 1 বলতে শব্দের প্রাবল্যতা বেশি, 0 বলতে শব্দের প্রাবল্যতা নেই, তারপর আবার 1 শব্দের প্রাবল্যতা বেশি। এটা হচ্ছে এই পয়েন্টের ইয়ে করছে। সো আবার শব্দের প্রাবল্যতা বেশি, আবার শব্দের প্রাবল্যতা নেই, এখানে জিরো সাউন্ড। আবার শব্দের প্রাবল্যতা বেশি, যেখানে আমরা শব্দটা জোরে সাউন্ড শুনতে পাবো, এখানে আমরা শুনতে পাবো না, এখানে জিরো সাউন্ড। সো ওরকম করে বিট কিন্তু প্রডিউস হচ্ছে, সাউন্ড পাচ্ছি, সাউন্ড পাচ্ছি না, সাউন্ড পাচ্ছি, সাউন্ড পাচ্ছি না, ওরকম করে কিন্তু বিটটা প্রডিউস হয়ে থাকে। এখন আমরা তো বিটের জিনিস সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, কি প্রায় সমান তীব্রতা বিশিষ্ট এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটো অগ্রগামী তরঙ্গের পরিবর্তনের ফলে লব্ধি শব্দের তীব্রতা বা লব্ধি শব্দের প্রাবল্যের এই যে হ্রাস বৃদ্ধি ঘটলো, এই যে একবার বৃদ্ধি ঘটলো একবার হ্রাস ঘটলো, প্রথম বৃদ্ধি হ্রাস বৃদ্ধি হ্রাস বৃদ্ধি হ্রাস, ওরকম ঘটে এই যে একটা ঘটনা, এটাকে বলা হচ্ছে বিট। সো আমরা এখন দেখি বিটের শর্ত নাকি। প্রথমত বিটের শর্ত, প্রথম শর্তের মধ্যে থাকতে হবে বিটটা ডেফিনেটলি কম্পাঙ্ক কখনোই সেম হওয়া যাবে না। কম্পাঙ্ক, দুটো কম্পাঙ্ক ডেফিনেটলি পার্থক্য থাকতেই হবে, কারণ বিট মানে হচ্ছে দুটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য। কম্পাঙ্ক যদি একই হয়ে থাকে দুটো তরঙ্গের, তাহলে কখনোই বিট প্রডিউস হবে না, কারণ কম্পাঙ্ক বিটের কারণ বিটের ইকুয়েশন যদি আমি একটু প্রুফ করি তাহলে দেখতে পাবা বিট মানে দেখা যাবে যে দুটো তরঙ্গের কম্পাঙ্কের ডিফারেন্সটাকে বলা হচ্ছে বিট। সো n1 ইকুয়াল n2, দুঃখিত n ইকুয়াল n1 মাইনাস n2 হবে। এই যে বিটকে অ্যাকচুয়ালি আমরা n দিয়ে ক্রস করি, ক্যাপিটাল n দিয়ে, আর এখানে স্মল n1 হচ্ছে প্রথমটার তরঙ্গ, প্রথমটার কম্পাঙ্ক, প্রথম তরঙ্গের কম্পাঙ্ক, n2 দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক। দুটা তরঙ্গের কম্পাঙ্কের ডিফারেন্সটাকে বলা হচ্ছে বিট। যদি দুটা তরঙ্গের কম্পাঙ্ক সেম হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বিট প্রডিউস হবে না, বিট এমাউন্টটা 0 হবে। সো প্রথম শর্ত হচ্ছে কি করতে হবে, কম্পাঙ্ক সমান থাকতে চলবে না, প্রায় সমান হতে হবে। দুটো 360, একটা 370 বা একটা 362, একটা 370, ওরকম করে। 2 নম্বর হচ্ছে তীব্রতা তথা বিস্তার
সমান হলে সবচেয়ে ভালো, আর সমান যদি না হতে তাহলে প্রায় সমান হলে চলবে, সমস্যা নেই, কিন্তু সমান হলে সবচেয়ে বেটার আর কি, তখন বিটটা ভালোভাবে প্রডিউস হবে। তারপর হচ্ছে আর কতগুলো শর্ত আছে, যেমন হচ্ছে দুটো তরঙ্গ যদি পরিবর্তিত হয় তাহলে যে কোনো তরঙ্গ পরিবর্তিত হওয়ার ফলে আমরা যে একটা লব্ধি তরঙ্গ অঙ্কন করি, তাহলে যে কোনো একটা কণা যদি কাউন্ট করে দেখি, যে কোনো একটা কণা, ওই কণাটা সরণ একই দিকে হতে হবে। তারপর আরো কতগুলো শর্ত আছে, যেমন হচ্ছে কি এই দুটো তরঙ্গ যদি পরিবর্তিত করি তাহলে লব্ধি যে তরঙ্গ পাবো সেই তরঙ্গ ডেফিনেটলি বিস্তারটা ক্রমান্বয়ে চেঞ্জ হবে, বুঝতে পারছো? এটাও ধরো লব্ধি তরঙ্গ খেয়াল করতে পারো, এই দুটোর পরিবর্তনের ফলে লব্ধি তরঙ্গ এটা কাউন্ট করতে পারো। তো বিস্তার কিন্তু চেঞ্জ হচ্ছে ক্রমাগত, রাইট? বিস্তার কিন্তু চেঞ্জ, একবার বেশি হচ্ছে, একবার নাই, একবার বেশি, একবার নাই, ক্রমাগত চেঞ্জ হবে। আর তরঙ্গ দশা পার্থক্য ক্রমান্বয়ে চেঞ্জ হবে। সো এটা ছিল আমাদের তরঙ্গ বৃত্তটির প্রধান শর্তসমূহ। এখন আমার আরেকটা পরীক্ষার মধ্যে আসে একটা জিনিস, সেটা হচ্ছে বিট 5 হার্টজ বলতে কি বোঝায়। একটা কোয়েশ্চেন যদি আমি তোমাদের বলি, বিট 5 হার্টজ বলতে কি বোঝায়? 5 হার্টজ, ওকে। সো 5 হার্টজ বলতে আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝাচ্ছে। বিটের মান 5 বলতে বোঝানো হচ্ছে যে 1 সেকেন্ডে 5টা বিট তৈরি হবে। বিটের মান 5 হার্টজ বলতে এটা বোঝাচ্ছে, দেখো কয়েকটা জিনিস বোঝায়, কি কি জিনিস বোঝাচ্ছে। 1 সেকেন্ডে 5টা বিট হবে, জাস্ট 1 সেকেন্ডে 5টা বিট। এখন আমি এই যে 5 হার্টজের যে ওয়েভফর্মটা সেটা আমি উপরে দেখালাম ড্র করে। সো প্রথম বলছি 5 হার্টজ, বিটের মান 5 হার্টজ বলতে বোঝানো হচ্ছে 1 সেকেন্ডে বিট ধরবে 5টা, ওকে। এটা এক নাম্বার। 2 নাম্বার, দেখো খেয়াল করে যে তারা 5 বার সমদশায়, সমদশা বলতে বোঝানো হচ্ছে শব্দের প্রাবল্যতা বেশি, যেখানে প্রাবল্য বেশি 1 2 3 4 5, বোঝানো হচ্ছে যে 5 বার সমদশা বা 5 বার শব্দের প্রাবল্যতা বেশি থাকবে, আর 5 বার বিপরীত দশা বা 5 বার শব্দের প্রাবল্যতা শূন্য থাকবে বা কম থাকবে। সো এটা কিন্তু বোঝানো হচ্ছে, মানে কি 5 বিট 5 হার্টজ বলতে এটা বোঝানো হচ্ছে যে কি, বোঝানো হচ্ছে যে প্রতি সেকেন্ডে 5 বার সমদশে মিলিত হবে দুটো তরঙ্গ, এবং দুটা বিপরীত দশে মিলিত হবে। সমদশে মিলিত হলে প্রাবল্য ম্যাক্সিমাম থাকবে, আর বিপরীত দশে মিলিত হলে প্রাবল্য শূন্য থাকবে। তারপর আরেকটা জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি, ধরো একটা সর্বোচ্চ সাউন্ড, এটা হচ্ছে সর্বোচ্চ সাউন্ড, আর এটা হচ্ছে সর্বনিম্ন সাউন্ড। একটা সর্বোচ্চ সাউন্ড আর একটা সর্বনিম্ন সময়ের মধ্যবর্তী সময় ব্যবধান করতে আমি একটু কাউন্ট করে গেছি। আচ্ছা, পুরোটা যদি 1 সেকেন্ডে হয়ে থাকে, আমি তো আগে বললাম 5 হার্টজ মানে এটা হচ্ছে 5টা বিট হবে, দেখতেই পাচ্ছ 5টা বিট, মানে এই যে 5টা বিট হলো আর কি। এখন আমি যদি এটা সময় একটু করি, যে 1 সেকেন্ডকে যদি আমি এটাকে বন্টন করে দিই এগুলোর মধ্যে, তাহলে দেখতে পাবো যে এখানে হবে যে 1 সেকেন্ড হয়, তাহলে লিমিটলি 1 সেকেন্ড এটা হবে 0.1 হবে, এটা এই জায়গাটুকু হবে 0.2, তারপর হবে এই জায়গাটা হবে 0.3, তারপর এই জায়গাটা হবে 0.4, তারপর হবে 0.5, তারপর হবে 0.6, এই পয়েন্টটা হবে 0.6। আমি যে সময়টা একটু ভাগ করে দিচ্ছি এদের মধ্যে, 0.6, তারপর হবে 0.7, এই পয়েন্ট হবে 0.8, 0.8, এই পয়েন্ট হবে 0.9, একটু কারেকশন আছে, পয়েন্ট হবে 0.9, লাস্ট অফ অল এখানে হচ্ছে 0.10 তথা 1। সো খেয়াল করলে দেখতে পারো যে এটা কিন্তু মূল বিন্দু, এটা 0। খেয়াল করে দেখতে পারো যে জাস্ট 0 সেকেন্ড থেকেই শব্দের প্রাবল্যতা শোনাটা শুরু করলো, বা শব্দটা জোরে সাউন্ড করা শুরু করলো, যখনই 0.1 সেকেন্ড সময় আসলো তখন শব্দটা ভেঙে হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথম থেকে 0.1 সেকেন্ড পরে কিন্তু শব্দটা কিন্তু চলে যাবে। প্রথমে শব্দ শুনতে পাচ্ছিলে, 0.1 সেকেন্ড পরে শব্দটা নাই, 0.2 সেকেন্ড সময়ের মধ্যে শব্দটা আবার শুনতে পাচ্ছ, 0.3 সেকেন্ডের মাথায় শব্দটা আবার ফিনিশ হয়ে গেল। তারপর 0.4 সেকেন্ডের মাথায় আবার শব্দটা শুনতে পেলাম, 0.5 এর মধ্যে শব্দটা ফিনিশ হয়ে গেল, আবার 0.6 এর মধ্যে শব্দটা শুনতে পেলাম, ওরকম করে। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে একটা জিনিস মিন করে, একটা পরপর শব্দোচ্চ এবং সর্বোচ্চ শব্দ এবং সর্বনিম্ন শব্দ সময়ের মধ্যবর্তী ডিফারেন্স কত, সেটা হচ্ছে একটা সর্বোচ্চ শব্দ একটা সর্বনিম্ন শব্দ সময়ের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে 0.1। আমি এটা কিভাবে বের করলাম,
পয়েন্ট ওয়ান বের করে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বুঝতে পারছো যে প্রথম শব্দটা তোমরা 0 সেকেন্ডে শুনছিলাম, আর সর্বনিম্ন শব্দটা সেটা 0.1 সেকেন্ডে গিয়ে শুরু হচ্ছিল আর কি। দ্যাটস ওয়াই 0.1 থেকে 0 বাদ দাও, তাহলে 0.1 পাবো আর কি। সো এটা হচ্ছে পরপর একটা সর্বোচ্চ শব্দ আর একটা সর্বনিম্ন শব্দের মধ্যবর্তী সময় ডিফারেন্স। এটাকে বের করে যে এরকম করে তোমরা এটা করতে পারো, 1/2n দিয়ে করতে পারো। 1/2n যদি দাও তাহলে আলটিমেটলি 0.1ই আসবে। টুয়াইস এন এখানে মান বসাতে পারো, এন এর মান হচ্ছে 5, এন এর মান যদি 5 বসাও, কারণ বিটের মান 5, তাহলে বিটের মান যদি 5 আসে তাহলে 2 গুণন 5 ইকুয়াল 5 গুণন 10, 1/10 ইকুয়াল 0.1 আসবে আর কি। সো 0.1 সেকেন্ড এটা বোঝানো হচ্ছে আর কি। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 5 হার্টজ বলতে বিটের মান 5 বলতে বোঝানো হচ্ছে যে প্রতি সেকেন্ডে 5 বার সমদশে মিলিত হবে এবং 5 বার বিপরীত দশে মিলিত হবে। তারপর হচ্ছে 5 বিটের মান 5 বলতে বোঝানো হচ্ছে যে কি একটা সুস্পন্দ একটা সর্বোচ্চ সাউন্ড একটা 0 সাউন্ডের মধ্যবর্তী সময়ের ব্যবধান হচ্ছে 0.1 সেকেন্ড। বিটের মান 5 বলতে আরো বোঝানো হচ্ছে যে কি বিটের মান 5 বলতে বোঝানো হচ্ছে যে কি উচ্চতর ক্রিয়ায় শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 5 বার হ্রাস বৃদ্ধি পায়। বুঝতে পারছো, প্রতি সেকেন্ডে 5 বার হ্রাস বৃদ্ধি গেল, এটা বৃদ্ধি হ্রাস এরকম কাউন্ট করে দেখতে পারে 5 বার। সো এগুলো হচ্ছে বিটের মান 5 হার্টজ বলতে বোঝানো হলো আর কি। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিটের মান প্রতি সেকেন্ডে 10-এর বেশি আমরা শুনতে পাবো না, কখনোই প্রতি সেকেন্ডে বিট 10-এর বেশি শুনতে পাবো না। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন অ্যাকচুয়ালি আমরা বিটের মান প্রতি সেকেন্ডে 10-এর বেশি শুনতে পাবো না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি প্রতি সেকেন্ডে 10, রাইট? প্রতি সেকেন্ডে যদি 10 হয় তাহলে আমি বিটগুলো অন করবো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো এখানে এটুকু পর্যন্ত এটুকু পর্যন্ত এই হচ্ছে বিটের মান 10 হার্টজ বলতে বোঝানো হচ্ছে কিন্তু 1 সেকেন্ডে মোট 10 বার হ্রাস বৃদ্ধি হওয়া। গুণে দেখতে পারো 10 বার বৃদ্ধি হ্রাস হলো, হচ্ছে বৃদ্ধি হ্রাস একবার, তারপর এই হচ্ছে বৃদ্ধি হ্রাস 2 বার, এরকম করে মোট 10 বার বৃদ্ধি হ্রাস করবে আর কি প্রতি সেকেন্ডে। 10 হার্টজ বলতে এটা বোঝানো হচ্ছে। আমার কোয়েশ্চেনটা ছিল এরকম যে আমরা কেন প্রতি সেকেন্ডে 10-এর বেশি বিট শুনতে পাই না সেটা। সো প্রতি সেকেন্ডে কেন 10-এর বেশি বিট শুনতে পাবো না সেটা। এখন আমরা 10 হার্টজ বলতে যেটা বোঝাচ্ছি আমি সেটা ওয়েভফর্মটা এঁকে ফেললাম। এখন এই মানে 1 সেকেন্ড হচ্ছে মোট 10 বার বৃদ্ধি 10 বার হ্রাস, এটা বোঝানো হচ্ছে। এখন আমি যেটাকে সময়টা আবার যে ভাগ করে দিই তাহলে কত হবে, তাহলে খেয়াল করে দেখতে পারো এটা হবে জাস্ট এই পয়েন্টটা হবে 0.05 হবে এটা জুম করি। এই পয়েন্টটা হবে 0.05, এখানকার পয়েন্ট হবে 1, তারপর হবে এটা হবে 0.1, তারপর হবে 0.15, ওকে, এখানে একটা হবে 0.2, ওরকম করে আলটিমেটলি চলতে থাকবে 0.2। সো আমার যেটা আমার পুরো সময়টা দেখানো দরকার নেই। সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথম এটা হচ্ছে মূলবিন্দু 0, তারপর হচ্ছে 0.05, খেয়াল করে দেখতে হবে 0.05 এই হবে প্রথম একটা, দ্বিতীয়টা হচ্ছে 0.1, ঠিক আছে, তৃতীয়টা হচ্ছে 0.15, এই পয়েন্টটা হচ্ছে 0.15, তারপর হচ্ছে 0.2। সো ওরকম করে তার ওয়েভফর্মটা আর কি, ইটস 0.2 পুরোপুরি রাখলাম। সো এখানে খেয়াল করে দেখো, সো আমি যে শব্দটা শুনতে পারি, কেউ যদি খুব সেন্সিটিভ হয়ে থাকে শব্দ শোনার ক্ষেত্রে, সো সে প্রথম যে সাউন্ডটা 0 থেকে কিন্তু তার শব্দের প্রাবল্যতা বেশি থাকে ভাই 0 থেকে, বুঝতে পারছো? এখানে নয়েজটা বেশি থাকে শব্দের জন্য, এটা 1, এটা 0,
এটা 1, কারণ শব্দ যেটা জোরে সেটা 1 বাইনারি হিসাবে, আর যেটা শব্দ নেই এখানে 0 আর কি। আমি এভাবে ক্রস করলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে শব্দের প্রাবল্যতা বেশি প্রথমে, সো প্রথম থেকে কিন্তু শব্দের প্রাবল্যতা বেশি পাচ্ছে, আর তারপরে 0.05 সেকেন্ডের মাথায় শব্দটা ফিনিশ হয়ে যাবে, শব্দ পাবে না। আবার 0.1 সেকেন্ডের মাথায় আবার শব্দটা শুরু হবে, 0.15 সেকেন্ডের মধ্যে শব্দটা ফিনিশ হয়ে যাবে। সো কি দেখা যাচ্ছে, প্রথম শব্দটা শোনার পর দ্বিতীয় শব্দ শোনার জন্য, প্রথম শব্দটা শোনার পর দ্বিতীয় শব্দটা শোনার জন্য তাকে কিন্তু 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হলো, তাই না? খেয়াল করে দেখতে পারবো যে এখানে কিন্তু শব্দ শোনা স্টার্ট করলো, এটার জন্য হচ্ছে 0.05 সেকেন্ড, এটার জন্য হচ্ছে 0.05 সেকেন্ড, ঠিক আছে? সো প্রথমটার জন্য হচ্ছে 0.05, আর পরটার জন্য হচ্ছে 0.05। সো বোঝা যাচ্ছে যে কি এই যে এই শব্দ শোনার জন্য মানে দ্বিতীয় যে ওয়েব শব্দ, প্রথম শব্দটা কিন্তু এখানে শোনা হয়ে গেছে। প্রথম শব্দটা শুরু থেকে দ্বিতীয় শব্দটা শুরু পর্যন্ত সময় ইন্টারভালটা হচ্ছে মোটমাট 0.1। আর আমরা ভালো করে জানি যদি কখনো কোনো একটা শব্দ 0.1 সেকেন্ডের কম সময়ের মধ্যে চলে আসে, তাহলে সেটা আমাদের ব্রেন এটা সেন্স করতে পারে না, যে কোনো শব্দ হোক অথবা আমরা চোখের ক্ষেত্রে ব্যাপারটা 0.1 সেকেন্ডের মধ্যে কোনো কিছু একটা ঘটে যায় সেটা আমরা ফিল করতে পারি না। 0.1 সেকেন্ড সময়ের মধ্যে কোনো কিছু একটা শব্দ প্রডিউস হলে সেটা আমাদের মস্তিষ্ক এটা সেন্স করতে পারে না। দ্যাটস ওয়াই যেহেতু এখানে 0.1 সেকেন্ডের মধ্যে অ্যাকচুয়ালি আর কোনো বিট প্রডিউস হয়নি, এই জন্য 0.1 সেকেন্ডটা পারফেক্ট এখানে, ঠিক আছে? 0.1 সেকেন্ডটা পারফেক্ট, এবং হচ্ছে গিয়ে পরপর এই যে এই বিটটা এবং এই বিটটা পরপর দুটা বিট তৈরির মধ্যবর্তী সময় 0.1 সেকেন্ড। এই জন্য আমরা 10 হার্টজ পর্যন্ত এটা বুঝতে পারি। যদি এটা 10 হার্টজ না, যদি 11 হার্টজ হতো তাহলে দেখা যেত এখানে সময় ইন্টারভালটা 0.1 হতো না, এর চেয়ে কম হয়ে যেত। কত হতো? প্রায় 0.009। সো ওরকম কিছু একটা হয়ে যেত, 0.099 ওরকম কিছু একটা, যেটা কিনা 0.1 সেকেন্ড সময় থেকে কম। সো বোঝা যাচ্ছে 0.1 সেকেন্ড সময় থেকে যদি কম ইন্টারভাল কোনো একটা সাউন্ড প্রডিউস হয়ে যায় তাহলে আমরা অ্যাকচুয়ালি ওই সাউন্ডটা শুনতে পাই না। এই জন্যই 10 হার্টজের থেকে বেশি কোনো আমরা বিট টের পাই না বা ফিল করতে পারি না আর কি। সো এটা ছিল কেন 10 হার্টজের বেশি শব্দ শুনতে পাই না। সো এই জিনিসটা কিন্তু অনেক ক্লিয়ার। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আমরা বড়সড় একটা ইকুয়েশন প্রুভ করবো যে কেন বিট দুটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য সমান। আমাদের জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখি। সো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি বলে দিই, আমাদের কিন্তু তরঙ্গ হচ্ছে দুটো তরঙ্গ। আমরা প্রথমে বলছিলাম দুটো তরঙ্গ থাকবে, আর তরঙ্গের যে বেসিক ইকুয়েশন সেই জিনিসগুলো আই থিঙ্ক আমরা জানি। তরঙ্গের বেসিক ইকুয়েশনের মধ্যে হচ্ছে গিয়ে আমরা যে তরঙ্গের বেসিক ইকুয়েশন y = sin ওমেগা টি। সো এটা হচ্ছে বেসিক ইকুয়েশনটা। আমরা sin টুয়াইস পাই বলে আমরা বিটি মাইনাস একটা পেয়েছিলাম অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে, এটা কোনো একটা পয়েন্ট বিন্দু সাপেক্ষে আর কি। আমরা একটা মৌলিক ইকুয়েশন নিলাম sin ওমেগা টি। আমি যেটা যদি ভাঙি তাহলে কি পাবো? y = sin ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই f, রাইট? সো ওমেগা যদি টুয়াইস পাই f হয়ে থাকে, সো টুয়াইস পাই f t। আমরা এটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে ওমেগা হচ্ছে টুয়াইস পাই বড় করিটা, ওকে, টুয়াইস পাই f দিব না, আমরা n দিব, কারণ n হচ্ছে কম্পাঙ্ক। টুয়াইস পাই n ওমেগা হচ্ছে টুয়াইস পাই n আমরা বসিয়ে দিলাম এটা। সো এই হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশনটা। হ্যাঁ, আমাদের যেহেতু দুটো তরঙ্গ যাচ্ছে, তো দুটো তরঙ্গের জন্য আমরা প্রথম তরঙ্গটা দিব y1, প্রথম তরঙ্গটা দিব আমরা যে y1। সো y1 এর জন্য এটা দিলাম, আচ্ছা একটু 20 করে দিলে আই থিঙ্ক বেটার হবে। ওকে, আমরা হচ্ছে y1 হচ্ছে sin টুয়াইস বাই n1 দিয়ে দিলাম প্রথমটার ইকুয়েশন। আর হচ্ছে দ্বিতীয় তরঙ্গের সমীকরণ হচ্ছে y2 = sin টুয়াইস পাই n2t। যদি টুয়াইস পাই n2t আসে তাহলে আমরা লিখে ফেলি y2 ইকুয়াল আসবে এটা, y2 = sin টুয়াইস পাই n2t। এখন আমাদের লব্ধি তরঙ্গ যেহেতু বের করবো, লব্ধি তরঙ্গের ক্ষেত্রে
আমরা তরঙ্গের উপরিবর্তন সূত্র অ্যাপ্লাই করবো। উপরিবর্তন সূত্রটা কি ছিল? সূত্র ছিল এরকম ছিল যে y ইকুয়াল y1 প্লাস আর y2 দুইটা আমরা ভেক্টর যোগ করে দিব আর কি। সো দুইটা যদি ভেক্টর যোগ করি তাহলে দুইটাকে আমি লিখে ফেললাম y2। এখন y1 এর মান বসিয়ে দিই sin twice pi n1 t প্লাস এর sin twice pi n2 t আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, এ কমন নিতে পারি। যদি আমরা কমন নিই তাহলে বাকি পার্টটা বসিয়ে দিই। ওকে, এ কমন নিলে এই জিনিসটা থাকবে। এখন আমাদের আরেকটা জিনিস দরকার, এখানে sin c প্লাস sin d সূত্র অ্যাপ্লাই করা হয়েছে আর কি। আমরা আগে sin c প্লাস sin d পড়েছিলাম, এটা হচ্ছে আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে সম্ভবত sin আছে। ওকে, তো sin c প্লাস sin d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ভাগ 2 cos c minus d ভাগ 2। এটা হচ্ছে sin c প্লাস sin d এর ইকুয়েশনটা। আমরা যদি সেই ইকুয়েশন অনুসারে মানটা বসিয়ে দিই, সেই ইকুয়েশন অনুসারে মানটা বসিয়ে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এইটা। ডিরেক্ট বসিয়ে দিলাম মানটা। যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে 2 তারপর cos c minus d ভাগ 2। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 তারপর হচ্ছে এর জায়গায় এ লিখলাম sin c প্লাস d ভাগ 2 cos c minus d ভাগ 2। আমি ডিরেক্টলি লিখে ফেললাম, টয়েস বাই করলাম, কমন নিয়ে নিলাম। এটা খুবই সিম্পল একটা সূত্র যে সূত্র অনুসারে মান বসানো, আর কিছু না। এখানে কাজ করবো আমরা, সেটা হচ্ছে আমরা হচ্ছে 2 ভাগ cos twice by n1 minus n2 to t ভাগ 2 cos এর উপাংশটা সেটা 2a কে আমরা a দিয়ে প্রকাশ করব। আমরা যেটাকে a দিয়ে প্রকাশ করি, আমরা প্রথম কাজটা এটাকে a দিয়ে প্রকাশ করি। সো এটা পরিবর্তে যদি আমরা a লিখি তাহলে যেটা দাঁড়াবে, এটা পরিবর্তে a লিখলাম, বিস্তার লিখলাম, বাকিটা যেরকম আছে ওরকম লিখে দিলাম। বাকিটা যেরকম আছে আমরা ওরকম যদি লিখে দিই, এটা আমরা কি করলাম, আমরা হচ্ছে আমি এখানে টোটাল লিখে দিচ্ছি। এখানে আমাদের এ হচ্ছে এই পার্ট, এতটুকু পার্ট না লিখে আমরা এ দিয়ে প্রকাশ করে দিলাম। এ হচ্ছে আমাদের যে লব্ধ তরঙ্গটা সেটা বিস্তার। এটা লিখার একটা উদ্দেশ্য হচ্ছে ডেফিনেটলি সো এই জিনিসটা আমরা লিখে ফেললাম। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে মানে এই পার্টটাকে টি বাদ দিয়ে এই পার্টটাকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে আমাদের লব্ধ তরঙ্গের ফেলটা হচ্ছে a sin twice by n t। সো খেয়াল করতে পারো আমাদের মৌলিক সমীকরণটা কিন্তু কি ছিল, a sin twice by n1 t। আমাদের ফাইনাল লব্ধ তরঙ্গটা a sin twice by n t। এটা দ্বারা মিন করছে অ্যাকচুয়ালি মৌলিক তরঙ্গের বিস্তার a, এখানে বিস্তার হচ্ছে a। তারপর হচ্ছে এটা সাইনের একটা ইকুয়েশন, সাইনোসয়েডাল সমীকরণ ছিল আমাদের, লব্ধ প্রাবল্যটা সাইনোসয়েডাল সমীকরণ। এটা করার জন্য এটা করলাম আর কি। সো এখানে বাকি যে কাজটা সেটা হচ্ছে আমরা আগে জানি ভালো করে যে এটা বিস্তার, এটা হচ্ছে বিস্তার হচ্ছে এ। আমাদের লব্ধ তরঙ্গের বিস্তার ডেফিনেটলি চেঞ্জ হবে। বিস্তারটা যদি সর্বোচ্চ হয় তখন এটা আমরা বলি যে শব্দের প্রাবল্যতা বেশি হবে। বিস্তার যখন সর্বনিম্ন হবে তখন শব্দের প্রাবল্যতা সর্বনিম্ন হবে আর কি। সো বিস্তার কখন সর্বোচ্চ হবে, তো আমরা আসি যখন আমরা কনস্ট্রাকটিভ সাউন্ড পাবো। কনস্ট্রাকটিভ সাউন্ড ব্যাপারটা হচ্ছে এরকম, যখন কনস্ট্রাকটিভ সাউন্ড পাবো, আচ্ছা যখন কনস্ট্রাকটিভ সাউন্ড বলতে বোঝানো হচ্ছে যে কি, যখন আমরা জোরে সাউন্ড শুনতে পাবো। বিটের প্রথমটা কিন্তু জোরে সাউন্ড শুনতে পাচ্ছিলাম, খেয়াল করতে পারবো উপরের গ্রাফগুলো। সো কনস্ট্রাকটিভ সাউন্ডের সময় জোরে সাউন্ড শুনতে পাবো, দেখি কখন জোরে সাউন্ডটা শুনতে পাই। তো জোরে সাউন্ড শোনার শর্তটা কিন্তু কি ছিল, যখন বিস্তারটা সর্বোচ্চ হবে, cos twice by মানে এটার উপর, হ্যাঁ এটার উপর বিস্তারের সর্বোচ্চ আমরা ডিপেন্ড করছি। আর বিস্তার সর্বোচ্চ মান কত হতে পারে, প্লাসের টু এ অথবা মাইনাসের টু এ হবে, এর বেশি কিছু হতে পারে না। এখানে খেয়াল করে দেখতে পারো, হয় প্লাসের টু এ হবে অথবা মাইনাসের টু এ হবে। প্লাসের টু এ কখন হবে, যখন বিস্তারটা উপর দিকে সর্বোচ্চ আর নিচের দিকে সর্বোচ্চ হলে মাইনাসের টু এ হবে আর কি। সো এটা পুরোটা ডিপেন্ড করছে কসের উপর। কসের মান সর্বোচ্চ হলে তখন এর মানটা সর্বোচ্চ হবে, কসের মান সর্বোচ্চ হলে এর মানটাও সর্বনিম্ন হবে। সো বুঝতে পারছি এটা ডিপেন্ড করছে পুরোটা কসের উপর। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখবো যে যখন কসের মানটা সর্বোচ্চ হবে তখনই হচ্ছে বিস্তারটা সর্বোচ্চ হবে। সো কসের মানটা হচ্ছে সর্বোচ্চ হয়, আমরা আসি
প্রত্যেকেরই সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাইনের হোক আর কসের হোক প্লাসের 1 এবং মাইনাসের 1 হয় আর কি, হয় প্লাসের 1 অথবা মাইনাসের 1 হবে আর কি। মাইনাসের 1 আগে লিখলাম প্লাসের 1 মাইনাসের 1, তারপর কখন চলে কসের মানগুলো কখন প্লাসের 1 এবং মাইনাসের 1 করে হবে, যখন হচ্ছে গিয়ে যখন আমরা জানি cos প্লাস 1 কখন হবে, cos 0 মান হচ্ছে 1, তারপর 90 মান হচ্ছে আবার 0, আবার পাই হবে cos পাই হবে, তারপর হচ্ছে আবার cos টুয়াইস পাই হবে, এরকম করে cos থ্রাইস পাই হবে। হ্যাঁ, এরকম করে এই ভ্যালুগুলোর সময় মানগুলো প্লাসের 1 এবং মাইনাসের 1 হবে আর কি। এখন আমরা কাউন্ট করে দেখি। সো এখানে যদি কাউন্ট করে আমরা যদি n1 n2 মানটা বের করবো, আমাদের কাজ হচ্ছে n1 দুঃখিত আমরা n1 n2 আমরা t এর মানটা বের করি, দেখি কত সময় টাইমটা বের করবো। সো আমরা যদি টাইমটা বের করি তাহলে মানগুলো আলটিমেটলি ওরকম করে আসবে। যদি টাইমটা বের করবো তখন দেখবো যে প্রথমটা টাইম মান 0, প্রথম টাইম মান 0 রিজন আছে আমি বলছি কেন প্রথম টাইম মান 0। প্রথমটার ক্ষেত্রে যদি কাউন্ট ডাউন করো, প্রথম কাউন্ট ডাউন করে দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে যদি কাউন্ট ডাউন করি তাহলে cos কাটা উভয় পাশে, তারপর t এর মানটা এই পাশে 0 থাকার কারণে পুরোটা 0 হবে। দ্বিতীয় ক্ষেত্রে কাউন্ট ডাউন করি, জাস্ট দ্বিতীয়টার জন্য কাউন্ট ডাউন করি তাহলে দেখবো যে এখানে cos পুরোপুরি কাটা, পাই কাটা চলে যাবে, আর এই পাশ দিয়ে 2 এবং 2 কাটা চলে যাবে, আর এখানে n1 n2 জাস্ট উপর থেকে নিচে নেমে যাবে আর কি। সো ফাইনালি আমরা যেটা পেলাম 1 ভাগ n1 n2, সেমভাবে 2 ভাগ n1 n2। সো বুঝতে পারছো যখন টাইমের মান 0 তখন হচ্ছে আমরা বিস্তারটা সর্বোচ্চ পাবো, যখন টাইমের মান 1 ভাগ n1 n2 তখন বিস্তারটা সর্বোচ্চ পাবো, টাইমের মান 2 ভাগ n1 n2 তখন বিস্তারটা সর্বোচ্চ পাবো। বিস্তার সর্বোচ্চ পাবো মানে একটা শব্দের প্রাবল্যতা বেশি পাবো তখন। এখন আমরা আসি কখন তাহলে বিস্তারটা সর্বনিম্ন হবে, মানে ডিস্ট্রাকটিভ কখন হবে। ডিস্ট্রাকটিভ বলতে বোঝানো হচ্ছে যখন শব্দটা জিরো সাউন্ড হবে আর কি। নয়েজ কখন হবে দেখি আমরা, জিরো সাউন্ড মানে কোনো শব্দ পাবো না, বিট শুনতে পাবো না কোন জায়গাটার মধ্যে। তো দেখি বিট শুনতে না পাওয়ার রিজনটা আমরা ভালো করে জানি, বিট তখন শুনতে পাবো না যখন কসের মানটা 0 হবে, কস থিটা, কারণ বিস্তারটা যখন 0 হবে, রাইট। আমরা ভালো করে জানি বিস্তার 0 হলেই এখানে বিটটা হবে না আর কি, ওই সময়টার মধ্যে বিটটা হবে না। আর কসের মান বিস্তার মান তখনই 0 হবে যখন এই কসের মানটা 0 হবে তখন। সো দেখি আমরা কসের মানটা 0 করি। সো কসের মান যখন প্লাস কতক্ষণ হবে, কসের মানগুলো যখন 0 করা হবে তখন। এখন আমরা আবার আসি, এবার দেখি কসের কোন কোন মান ক্ষেত্রে 0 আসে। আমরা ভালো করে জানি কস π/2 এর মান 0 আসে, π/2 মানে ডিপেন্ড করছে বলছে 90 ডিগ্রি, π/2 এর মান 0 আসবে। তারপর হচ্ছে cos thrice π/2 এর মান 0 আসবে, তারপর cos 5π/2 এর মান 0 আসবে, cos 5π/2 এর মান 0 আসবে। ওরকম করে চলতে থাকবে, ঠিক আছে। এখন যদি আবার সিমিলারলি আমরা টি এর মান বের করি, তাহলে আমরা টি এর মানটা পাবো হচ্ছে এখানে যদি সেম আমরা টি এর মানটা বের করি তাহলে টি এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে এটা, টি ইকুয়াল হবে 1/2 n1 n2। সো আমাদের এরকম একটাই আসবে। সো আমাদের এই পার্টটুকু দরকার নেই, ঠিক আছে। সো আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা এখন দেখবো যে আলটিমেটলি এই যে কনস্ট্রাকটিভ হলো এবং ডিস্ট্রাকটিভ হলো দুইটা হলো। সো আমি একটু গ্রাফটা আবার একটু আঁকি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এই ছিল আমাদের গ্রাফটা, যখন হচ্ছে প্রথম পজিশনে একটা বিট শুনতে পেলাম, আবার লাউড সাউন্ড, এটুকু 0 সাউন্ড, আবার লাউড সাউন্ড, আবার 0 সাউন্ড, আবার লাউড সাউন্ড, আবার 0 সাউন্ড, এটুকু পর্যন্ত, ধরো এইটুকু পর্যন্ত, ঠিক আছে। সো প্রথম এইটুকুর জন্য আমরা পাচ্ছি, ধরো টাইমের মান যখন 0, এই টাইমের মান 0 রিসেম্বল করছে এই পয়েন্টে, মানে 0 থেকে শুরু হচ্ছে প্রথম সর্বোচ্চ বিস্তারটা বা যেখানে শব্দের তীব্রতাটা বেশি। তারপর টাইমের মান যখন 1 ভাগ n1 n2, এটা রিপ্রেজেন্ট করছে জাস্ট এখানকার সময়টা। এই সময় থেকে তুমি দ্বিতীয় প্রাবল্যটা শুনতে পাচ্ছ। 2 ভাগ n1 n2, এটা ইয়া করছে যে
3 নাম্বার প্রাবল্য সর্বোচ্চ প্রাবল্য জন শুনতে পাচ্ছ এই টাইমগুলো। এরকম ভাবে সেম ভাবে ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে, ডিস্ট্রাকটিভ বলতে বোঝানো হচ্ছে যেখানে জিরো সাউন্ড পাবো আমরা। সো প্রথম জিরো সাউন্ড পাবো হচ্ছে 1/2 ইন্টু n1 মাইনাস n2। সেটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে জাস্ট এই পয়েন্টটা যখন থেকে আমরা ডিস্ট্রাকটিভ মানগুলো পাবো আর কি। আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে এই সময়টা রিসেম্বল করছে আমাদের এই সময়টুকু, কারণ এইখানেই আমরা প্রথম ডিস্ট্রাকটিভ সাউন্ড পাবো, শুরু করবো, ঠিক আছে। তারপর এখানে চলতে থাকবে। দ্বিতীয় ডিস্ট্রাকটিভ সাউন্ডটা আমরা পাবো। আর ডিস্ট্রাকটিভ সাউন্ড পাওয়ার সময়টা মোমেন্টামটা হচ্ছে এই মোমেন্টামটা এখান থেকে শুরু হবে দ্বিতীয় ডিস্ট্রাকটিভ সাউন্ডটা। সো এরকম আর কি। সো আমরা দেখতে পাচ্ছি পরপর দুটা শব্দোচ্চ বা সর্বোচ্চ শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ডিফারেন্স হচ্ছে, আমরা যদি এটা থেকে এই পর্যন্ত বাদ দিই তাহলে আলটিমেটলি দেখি কত। আমাদের কোয়েশ্চেন হচ্ছে কি পরপর দুটো সর্বোচ্চ শব্দের মধ্যবর্তী সময় ডিফারেন্স কত হবে। সো এখান থেকে খেয়াল করে দেখতে পারো পরপর দুটো সর্বোচ্চ শব্দ, আমরা যদি সর্বোচ্চ শব্দ ক্ষেত্রে 0, প্রথম শব্দটা হচ্ছে 0 সময়, দ্বিতীয় শব্দটা সর্বোচ্চ শব্দ হচ্ছে 1/n1 মাইনাস n2। সো যদি ডিফারেন্স যদি করে থাকি তাহলে ডিফারেন্স করলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা ইকুয়াল ওটাই থাকবে আলটিমেটলি। 1/n1 মাইনাস n2। একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু n1 আর n2 দুইটা ডিফারেন্স হবে। হ্যাঁ, n1টা বড় ধরলাম আমরা, এই জন্যই n1 এ আমরা ধরলাম যে প্রথম তরঙ্গের কম্পাঙ্কটা বেশি, এরকম ধরে কিন্তু আমাদের ইকুয়েশনগুলো সাজানো। সো n1 মাইনাস n2 হবে। সো বোঝা যাচ্ছে ইজ t ইকুয়াল 1/n1 মাইনাস n2। এখন এটা আমরা যদি এরপরে এতে আসি, কি হচ্ছে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে দোলনকালটা বোঝানো। ওকে, আমরা ক্যাপিটাল দিলাম দোলনকাল। আর আমরা ভালো করে জানি যে দোলনকালের কম্পাঙ্ক হচ্ছে পরস্পর বিট উইথ 1/f। আমরা যদি বিটের ফর্মুলায় আসলাম, আমরা 1/f বা 1/n, এটা না দিয়ে আমরা ক্যাপিটাল এম দিলাম, ক্যাপিটাল মানে হচ্ছে বিট বোঝাচ্ছে, ইকুয়াল আমরা এটাই পাবো, এটা পেলাম। তারপর বিট ইকুয়াল n1 ইকুয়াল n1 মাইনাস n2। সো এই ছিল আমাদের বিটের রাশিমালা। আমরা অ্যাকচুয়ালি বিটের রাশিমালা প্রতিপাদন করার জন্য এটাও কাজ করলাম। মানে এটা হচ্ছে দুটা খেয়াল করে দেখতে পারবো আমরা যে দুটা কনস্ট্রাকটিভ সাউন্ড খেয়াল করে দেখতে পারবো, অথবা দুটা ডিস্ট্রাকটিভ সাউন্ডের সময় ব্যবধান দেখবা যে কত আসবে, 1/n1 মাইনাস n2 আসবে। তারপর এখান থেকে তুমি বিটের ভ্যালুটা বের করতে পারবে। বিট হচ্ছে n হচ্ছে n1 এবং n2, মানে দুটা তরঙ্গের কম্পাঙ্কের ডিফারেন্স। এই ডিফারেন্সটুকে বলা হচ্ছে আমাদের বিট। এই জন্য হচ্ছে বিটের রাশিমালা এরকম করা হয়। এখন আমি যদি একটা ম্যাথ দেখাই ছোট একটা, সো আমি একটা ম্যাথ নিয়ে আসলাম, একটা ম্যাথ দেখাচ্ছি। সো ম্যাথটা হচ্ছে এটা, ম্যাথটা হচ্ছে দুটা দেখেছে এ ও বি দুটো শোষক আছে, একত্রে শব্দায়িত করলাম। প্রতি সেকেন্ডে 5টা বিট শোনা গেল। এ ভর কমালে বিট সংখ্যা বেড়ে যায়, মানে বি এর কম্পাঙ্ক কত আমাদের এটা জানতে চাইলো আর কি। সো আমরা অলরেডি জেনে গেলাম যে কি কম্পাঙ্ক হচ্ছে বিট হচ্ছে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য। কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য সেটা হচ্ছে বিট। বি এর কম্পাঙ্ক দেয়া আছে, আমি যদি ম্যাথটা করি দেখতে পাচ্ছ এখানে দেয়া আছে হচ্ছে বি এর কম্পাঙ্ক 512 হার্টজ। তাহলে বলছে এ এর কম্পাঙ্ক কত। সো বিটের মান কত, বিটের মান কিন্তু n ইকুয়াল কিন্তু 5। ওকে, n বিটের মান হচ্ছে 5। সো বিটের মান যদি 5 হয়ে থাকে, আমরা ভালো করে জানি যে কি বিট হচ্ছে কি কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য, মানে n এ ডিফারেন্স n b। এখন প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না n এ বড় নাকি n b বড়। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন এটা বলছে যে প্রশ্ন বলা আছে যে কি এর কম্পাঙ্ক কত হবে, এর শস্যলতার কম্পাঙ্ক কত হবে। সো লজিক অনুসারে এর শস্যলতার কম্পাঙ্ক কত হতে পারে, বি এর যদি 512 হয়, বি এর যদি 512 হয়, এর কত হবে, কারণ বিটের মান তো 5, ডিফারেন্স তো 5, তাহলে এটা হতে পারে কত, এটা হতে পারে প্লাস মাইনাস অফ 5। এর মানে প্রথম শস্যলতা বা এর শস্যলতার কম্পাঙ্ক 512 প্লাস মাইনাস 5 হবে, মানে এটা হতে পারে কত হতে পারে, 517 হতে পারে, 517 হতে পারে, আবার কিন্তু 507 হতে পারে, যে কোনো দুটার একটা হবে আর কি। এখন আমরা আসি কোনটা অ্যাকচুয়ালি সঠিক, 517 হবে নাকি 507 হবে। দেখুন আমি কেন 517 বা 507 লিখলাম, কারণ হচ্ছে 512 থেকে তুমি খেয়াল করে দেখতে পারো, যদি
17 হোক, তাহলে 517 সাথে 512 তুমি ডিফারেন্স করলে কিন্তু বিটের মান 5 পাচ্ছ। 507 হতে পারে, কারণ 507 যদি হয় তাহলে 512 সাথে ডিফারেন্স করলেও কিন্তু বিটের মান 5 পাচ্ছ। ঠিক আছে, ওই ডিগ্রি অনুসারে। এখন কোয়েশ্চেন হচ্ছে কোনটা সঠিক, এর কম্পাঙ্ক 517 সঠিক, 507 সঠিক? সেটার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখানে কিন্তু বলা আছে যে এ বাহুর ভর কমালে বিট সংখ্যা বেড়ে যায়। আমরা জাস্ট এই কথাটা নিয়ে আসি, এ বাহুর ভর কমাচ্ছি আমরা, ঠিক আছে? সো আমি এটা দেখানোর জন্য আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। আমি একটু আমার চিত্র একটু বড় করলাম, ঠিক আছে? এই যে আমার দুটো হাত দিলাম, এটা হচ্ছে আমার ডান হাত, ডেফিনেটলি ডান হাত, এটা হচ্ছে বাঁ হাত। হ্যাঁ, ডান হাত হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ এর কম্পাঙ্ক, এর কম্পাঙ্ক, এটা বি এর কম্পাঙ্ক। সো আর মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে বিট, কারণ বিট মানে হচ্ছে দুইটা কম্পাঙ্কের ডিফারেন্স। এ এর কম্পাঙ্ক আমার ডান হাত, বি এর কম্পাঙ্ক হচ্ছে বাঁ হাত, এই দুইটা ডিফারেন্স হচ্ছে বিট। এখন আমি প্রশ্নটার মধ্যে আসি। প্রশ্নের মধ্যে ওরা কি বলছে? প্রশ্নের মধ্যে বলছে যে কি, প্রশ্ন বলছে যে কি এ বাহুর ভর কমালে, দেখো খেয়াল করে, এটা হচ্ছে এ ভর কমালে কি হয়। আমরা দাঁড়িপাল্লার সিস্টেমটা একটু বুঝে নিতে পারো। দাঁড়িপাল্লার ক্ষেত্রে যদি একটা জিনিসের ভর কমাও তাহলে কিন্তু পাল্লা কিন্তু উপর দিকে উঠে যাবে, আর যদি ভর যদি বাড়াও তাহলে পাল্লা নিচের দিকে নিয়ে যাবে। যেহেতু এ মানে আমার ডান হাতটা এ, সেটা যদি আমরা বলছে ভর কমাতে, তো ভর কমালে ডেফিনেটলি পাল্লা হচ্ছে উপর দিকে উঠে যাবে, কারণ ভর কমালে পাল্লা উপর দিকে উঠে যায়। এই যে পাল্লা উপর দিকে উঠে গেল, তাহলে দেখো তো ডিফারেন্স টার্গেট থেকে বেড়ে গেল না? এখানে প্রশ্নের মধ্যে এটাই বলা আছে বিট সংখ্যা বাড়ে। প্রশ্ন কিন্তু ওরা বলছে যে কি বিট সংখ্যা বৃদ্ধি পায়, আর সেই অনুসারে প্রশ্ন মধ্যে ওরা কিন্তু বলছে বিট সংখ্যা বাড়ে, সেই অনুসারে আমাদের কি হাতের ক্যাপও কিন্তু বেড়ে গেছে। মানে প্রশ্নের সাথে ফর্মুলা এবং আমাদের হাতের ফর্মুলা দুটো কিন্তু মিলে গেছে, ঠিক আছে? সো বুঝে যাচ্ছে যদি মিলে যায় এরকম করে, তাহলে যে হাতটা উপরে থাকবে তার বিটের মানটাই বেশি। সো এই ছিল মেকানিজম। সো এই অনুসারে কিন্তু আমার ডান হাতটাই উপরে আছে বা এ টাই উপরে আছে, সো এ এর কম্পাঙ্ক ডেফিনেটলি বেশি হবে, আর সুতরাং এর কম্পাঙ্ক কত হবে? 517 হার্জ। আচ্ছা, আমি যদি উল্টো প্রসিডিউরে ধরতাম তাহলে কিন্তু মিলতো না। আমি ডান হাতকে যদি বি দিয়ে প্রকাশ করতাম, সে আমার ডান হাতটা হচ্ছে বি দিয়ে প্রকাশ করলাম, আর বাঁ হাতটা এটা যদি এ দিয়ে প্রকাশ করতাম, আমাদের কি বলছে? বলছে যে কি যেহেতু এ বাহুর ভর কমালে, আমি বলছি যে কি বাঁ হাত কিন্তু আবার এ আবার, ঠিক আছে? ওখানে পাল্লা উপর দিকে উঠে গেল, উপর দিকে উঠলে কিন্তু বিট সংখ্যা কমে গেছে, আমার হাতের ডিস্টেন্স কিন্তু কমে গেছে আগের তুলনায়, কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল বিট সংখ্যা বেড়ে যাবে। সো ওই লেগেসি অনুসারে কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাদের হাত ধরাটা অপশনটা দ্বিতীয়বারের জন্য ভুল ছিল। সো প্রথমটাই সঠিক ছিল। প্রথমটা কি ধরলাম, ডান হাত এ উপরে থাকবে আর বাঁ হাত হচ্ছে বি যেটা নিচে থাকবে। আমাদের এর ভর কমাতে বলছে, ভর কমানো মানে হাত উপর দিকে উঠে যাবে, ডান হাতটা উপরে তুললাম, বিট সংখ্যা বেড়ে গেল, আমার যেটা প্রশ্নের সাথে মিলে গেছে। সো তখন যেটা উপরে থাকবে সেটাই তার বিটি, তার কম্পাঙ্ক বেশি থাকবে। সো যেহেতু ডান হাতটা উপরে আছে তথা এ এর কম্পাঙ্কটা বেশি, এর জন্য এর কম্পাঙ্ক 517 হার্জ হবে। সো এটা হচ্ছে 517 হার্জ হচ্ছে উত্তর। এরকম করে কম্পাঙ্কের সবগুলো ম্যাথ করে নিতে হবে। সো আমরা বিট রিলেটেড রাশিমালা জিনিসপত্র অ্যাকচুয়ালি এগুলোই ছিল। বিটের আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আমরা বিট দিয়ে খনির দূষিত পরিমাণ পদার্থ আছে কিনা সেটা বের করতে পারি। শস্য ওখানে বিট বের করি আর কি। যদি বইটুক না হয়ে থাকে তাহলে বলতে পারি যে খনিতে দূষিত পদার্থ আছে। আর আরেকটা কাজ করতে পারি, আমরা অজ্ঞাত শস্যলতার কম্পাঙ্ক বের করতে পারি বিটের সাহায্যে। আমি তো বের করলাম এই মাত্র শস্যলতার কম্পাঙ্ক, এই শস্যলতার কম্পাঙ্ক। তারপর হচ্ছে খনিতে দূষিত বায়ু আছে কিনা সেটার কথা বললাম। যদি দূষিত বায়ু থাকে তাহলে অবভিয়াসলি বিট তৈরি হবে, দূষিত বায়ু না থাকলে বিট তৈরি হবে না। আরেকটা হচ্ছে আমরা সুর নির্ণয় করতে পারি আর কি, অজ্ঞাত বাদ্যযন্ত্রের সুর বের করতে পারি বিটের সাহায্যে। সো এগুলো ছিল বিটের মেইন ব্যবহারগুলো।